ভোট নিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না, 2026 সালে আমরা দেখিয়ে দেবো আমার ভোট ছাড়া, আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নের 14 তলায় বসতেও পারবেন না। আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমরাও 2026 সালে আপনাদেরকে নবান্ন থেকে নামিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো। আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি, আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে, তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। কিন্তু 2026 নির্বাচন যখন আসবে, এই ইভিএম মেশিনের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ, যখন কবরস্থানে নিয়ে আপনি চিন্তিত, তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাওয়ার কথা, তার বিরুদ্ধে আমরা ভোটটা করব। ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো, ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে, সেই বড় ফুলকে আমরা ভোট দেবো না, কারণ এরা মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। আর ওদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে, এই চোরা ফুল তৃণমূল, এদের বিরুদ্ধে আমরা ভোট করব। আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে। বিজেপির বিরুদ্ধে আন্দোলন, এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, ত্রিপুরার মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, দিল্লির মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, অসমের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে, পশ্চিম বাংলায় আন্দোলন হবে, বিজেপি সারা ভারতবর্ষে দুর্বল হবে। বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা ব্যানার্জি। এখানে আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে? ভারত সরকারের এখন যারা পরিচালনা আছে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের বুক চিনচিন করছে কেন? একে অপরের পরিপূরক। 1998, 2000, 2001, 2002, 2004, বাপের বয়সী যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো, 2004 সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে? একদম। কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে? সেটা কে ছিল? বিজেপি। পুরাতন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূলের, ওই জন্য বিজেপিকে বললে তৃণমূলের বুক চিনচিন করে। বুঝতে পারছেন? তাই আমাদেরকে জবাব দিতে হবে 2026 সালে। সব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নাই। পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য, আদিবাসীর হয়ে বলার জন্য, মুসলমানের হয়ে বলার জন্য, পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলার জন্য অন্তত 50 থেকে 100 জন আমরা নওশাদ সিদ্দিকী ভিতরে পাঠাবো। কে আসলো কে গেল জাকার দরকার নেই। 2011 সালে দিদিমণি আপনাকে আমাকে ভুল বুঝিয়েছিল। কি বলেছিল? যে ক্ষমতায় নিয়ে আসো, মুসলমান বিপদে আছে, মুসলমানের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাচার কমিটির যে সুপারিশ, ওয়াকাফ যে সম্পত্তি বেহাত হয়েছে সব উদ্ধার করে দেবো। বলেনি ভাই? এখন কি দেখছেন? উদ্ধার হয়েছে? আপনার এলাকার মুসলমান যারা আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন তো, 2011 সালে যে জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় না ভালো জায়গায় আছেন? বলেন। খারাপ জায়গায় আছে। সব থেকে বড় খারাপ জায়গা কি বলুন তো? আজকে হিন্দু মুসলমানের মধ্যে রেষারেষি ঢুকিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। যেটা আগের দিনে আমরা খেতে না পেলেও এক মাচায় বসে আড্ডা মারতাম হিন্দু মুসলমান মিলে, কোনো অসুবিধা ছিল না। এখনো তো খেতে পাচ্ছি না, এখন ওই এক মাচাতে বসাটাও দূরে সরিয়ে দিয়েছে। তার অন্যতম প্রধান কারিগর হচ্ছে তৃণমূল। এই যেদিন থেকে মমতা ব্যানার্জি মাথায় ঘুমটা দিয়ে ইফতার করা শুরু করেছে, সেই দিন থেকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই ঢুকিয়ে দিয়েছে। ভাই আপনার ইচ্ছা হলে আপনি মুখ্যমন্ত্রী আসুন না, হিজাব না পরে আসলে কি আপনাকে আমরা ঢুকতে দেবো না? ভাই দেবেন নাকি? একজন হিন্দু ধর্মের মানুষ যদি কপালে তিলক কেটে এসে এখানে বসে, আমি তাকে বারণ করব? তার ধর্মীয় পরিচয়। আমার একটা হিন্দু মা যদি এসে সিঁদুর পরে এখানে বসে, তাকে বারণ করব? ঠিক একইভাবে একটা আমার মা যদি এখানে বোরকা পরে এসে বসে, তাকে বারণ করবো? কেউ করা যায় না, কারণ তার ধর্মীয় পরিচয়। কিন্তু আমাদের স্টেজে আসলে আপনাকে, হিন্দু হলে আপনাকে সিঁদুর মুছে আসতে হবে, মুসলমান হলে আপনাকে বোরকা খুলে আসতে হবে, এরকম কিছু ব্যাপার আছে কি? এটা করাই মানেই জানবেন ধর্ম, এটা ধান্দাবাজি কিছু চলছে, কিছু ধান্দাবাজি চলছে। তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদটা আর বেশি ঢুকিয়ে দিয়েছে। তা বন্ধুগণ, বিজেপিকে প্রশ্ন করতে হবে যে তোমার আমলে দেখে দেখে 26টা হিন্দুকে কিভাবে খুন করলো, এর জবাব তো তোমাকেই দিতে হবে। এর উত্তর না দিতে পেরে উত্তরাখণ্ডের একজন গরিব মুসলমান ভ্যান চালককে ধরে টানাটানি করছে, কোনো মুসলমান চা দোকানদারকে, কোনো মুসলমান রং মিস্ত্রিকে, কোনো মুসলমান ভ্যান চালককে এরা সারা ভারতবর্ষ ধরে জুড়ে ধরছে, তাদের উপর অত্যাচার করছে। এদের ধরার প্রশ্ন দরকার ছিল দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করার, বিজেপি পার্টিকে জিজ্ঞাসা করার। এরা সেটা না পেরে গরিব মুসলমানদের উপরে অত্যাচার নামিয়ে আসছে।
যতদিন যাবে এটা এরা করবে, কারণ ব্যর্থতা ঢাকার জন্য। এরা বলেছিল 2 বছরে 2 কোটি চাকরি দেবো বিজেপি, 2 কোটি চাকরি তো দূরের কথা, 2 লক্ষ চাকরি দিতে পারেনি। সব কটা প্রতিশ্রুতিরা ব্যর্থ হয়েছে। এরা যে কথা বলেছিল সবটাই ফেল হয়েছে। এই ফেলের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দাও। তাই আমাদের সজাগ সতর্ক থাকতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, দেশের প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে যে আগামী দিনে আমার দেশে এই ধরনের কোনো অরাজকতা হবে না, কোনো সন্ত্রাসবাদী হামলা হবে না। এই দায়িত্ব আপনাদের নিতে হবে এবং পাকিস্তানকে বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিতে হবে যে আগামী দিনে আপনার দেশ থেকে কেউ এসে আমাদের দেশে ঢুকে নোংরামি করবে, তাহলে কিন্তু আমরা আর ছেড়ে কথা বলবো না। এটা দেশের আমার দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলতে হবে। এটা বলতে পারে না, এরা বিরিয়ানি খেতে চলে যেতে পারে। দেখছেন না বিরিয়ানি খেতে চলে যাচ্ছে, মাঝরাতে চলে গিয়েছিল পাকিস্তানে। দ্বিতীয় যেটা হচ্ছে প্রশ্ন, সময় কটা বাজে? আমি একটা, তুমি তো মনে হয় 26,000 চাকরির কথা বলছিলে, শুনছিলাম আসার পথে। আমি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন আমরা বিরোধিতা করছি, কেন প্রত্যাহারের কথা বলছি, আপনারা এটা শুনতে চান? যারা শুনতে চান একটু হাত তুলুন তো। আপনারা সবাই শুনতে চান? তার আগে আপনি হাত তুলে রাখুন। তার আগে আপনাদের কাছে আমি একটা কথা বলবো, যদি ভালো লাগে আমার সাথে আপনি হ্যাঁ মিলাবেন, না ভালো লাগলে মিলাবেন না। আমার তার আগে একটা প্রশ্ন, যখন আমি বিপদে আছি, আমার আপনার মাদ্রাসা মসজিদের সম্পত্তি, আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে, তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সামনে 2026 নির্বাচন আসছে। তাহলে এর জবাবটা আমরা দেবো তো নাকি ভাই? দেবো তো ভাই? এর জবাব দিতে হবে। আমি বলছি না আপনি আমাকে আইএসএফ কে ভোট দেবেন, সেটা আপনাদের ব্যাপার, আমরা ভোটের সময় ভোট চাইবো, কিন্তু 2026 নির্বাচন যখন আসবে এই ইভিএম মেশিনের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সেই সময়ের কথা মনে রাখবেন যখন মাদ্রাসা মসজিদ, যখন কবরস্থান নিয়ে আপনি চিন্তিত, তখন যে আপনাকে বলেছিল দিল্লি যাওয়ার কথা, তার বিরুদ্ধে আমরা ভোটটা করব। ইভিএম মেশিনের সামনে দাঁড়াবো, ইভিএম মেশিনের সামনে দাঁড়িয়ে যখন বড় ফুলের ছবিটা আসবে, সেই বড় ফুলকে আমরা ভোট দেবো না, কারণ এরা মাদ্রাসা মসজিদকে কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। আমাদের চক্রান্তকে যারা সহযোগিতা করছে এই চোরা ফুল তৃণমূল, এদের বিরুদ্ধে আমরা ভোট করব। হবে তো নাকি ভাই? ভালো লাগলে খাম চিহ্ন তো দেবেন, না ভালো লাগলে দেবেন না। তবে অনুরোধ আপনাদের বলছি, আপনার ভোট নিয়ে ক্ষমতায় আজকে টিকে আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছে, মন্ত্রীর চেয়ারে বসে আছে, আপনার ভোট ছাড়া হতো না। আর আপনার ভোট নিয়ে আজকে বিপদে আপনার পাশে যে দাঁড়াচ্ছে না, 2026 সালে আমরা দেখিয়ে দেবো আমার ভোট ছাড়া, আপনার আমার ভোট ছাড়া আপনি নবান্নের 14 তলায় বসতেও পারবেন না। আপনি যেমন আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমাদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন, আমরাও 2026 সালে আপনাদেরকে নবান্ন থেকে নামিয়ে দিল্লির আমরা হয় ফ্লাইটে নালে ট্রেনের টিকিট কাটিয়ে দেবো। হবে তো নাকি ভাই? এ মায়েরা, হবে তো? ভালো না লাগলে দেবেন না ভোট আমাদেরকে। আমি বলছি না ওদা করেছি, মানে আমাকে ভোট দেওয়ার জন্য ওদা করতে বলছি না ভাই, ওটা বললাম কি মিসগাইড যেন কেউ না করে আপনাদের। আমাকে ভোট দেওয়ার জন্য ওদা করছি না, আমি যে ওদা করুন, প্রতিজ্ঞাবদ্ধ হন। আজকে আপনার পাশে থাকার দরকার ছিল রাজ্য সরকারকে। বিজেপির বিরুদ্ধে আন্দোলন, এখানে বেশি করে যদি আমরা আন্দোলন সংগঠিত করতে পারি, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, ত্রিপুরার মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, দিল্লির মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, মহারাষ্ট্রের মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, অসমের মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, সারা ভারতবর্ষের মানুষ সাহস পাবে, পশ্চিমবাংলায় আন্দোলন হবে, বিজেপি সারা ভারতবর্ষে দুর্বল হবে। বেশি করে আন্দোলন করতে বলতো তো মমতা ব্যানার্জি, যে তোরা বেশি বেশি করে আন্দোলন কর, তবে হ্যাঁ শান্তিপূর্ণ আন্দোলন, আমি তোমাদের সাথে আছি, এটা বলতে পারতো তো। তা না বলে কি বলছে? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মানে এখানে আন্দোলনটা ভাই কার বিরুদ্ধে হচ্ছে? ভারত সরকারের এখন যারা পরিচালনা আছে, অর্থাৎ বিজেপির বিরুদ্ধে। তাহলে তৃণমূলের বুক চিনচিন করছে কেন বলুন আপনারা? এরা একে অপরের পরিপূরক। 1998, 2000, 2001, 2002, 2004 বাপের বয়সী যে লোকগুলো আছে জিজ্ঞাসা করুন তো, 2004 সালে বিজেপির সাথে ঘর সংসার করে এমপি ভোটে কে লড়াই করেছে? হ্যাঁ, একদম। কয়লা মন্ত্রী হয়েছিল কার আমলে? সেটা কে ছিল? বিজেপি। পুরাতন সম্পর্ক তো বিজেপির সাথে তৃণমূলের, ওই জন্য বিজেপিকে বললে তৃণমূলের বুক চিনচিন করে। বুঝতে পারছেন? তাই আমাদেরকে জবাব দিতে হবে 2026 সালে
ওসব কে আসছে কে যাচ্ছে জানার দরকার নাই। পশ্চিম বাংলার বিধানসভায় দলিতদের হয়ে বলার জন্য, আদিবাসীর হয়ে বলার জন্য, মুসলমানের হয়ে বলার জন্য, পশ্চিম বাংলার নাগরিকের হয়ে বলার জন্য, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের আমূল পরিবর্তন করার জন্য, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলার জন্য অন্তত 50 থেকে 100 জন আমরা নওশাদ সিদ্দিকী ভিতরে পাঠাবো। কে আসলো কে গেল জাকার দরকার নেই। এটা মাথায় থাকবে তো। ওসব ভেবে লাভ হবে না কে আসছে কাকে আটকাতে হবে। আর কবে আটকাবে বাবা? 2016 সালে কটা ছিল? 3টে বিজেপির। 2021 সালে কটা হলো? 77টা। আটকাতে পেরেছেন আপনি? আটকাতে পেরেছেন বাবু? পারেননি। উল্টে আপনি আপনার লক্ষ্যে কম ঢুকালেন। 2016 সালে সিপিএম কংগ্রেস মিলিয়ে প্রায় 50টার অধিক সিট ছিল, 56টা মতো সিট ছিল। আর আজকে সেটা আপনি সেই কংগ্রেস, সিপিএম, আইএসএফ মিলিয়ে একটা পাঠালেন। তাহলে ক্ষতি হলো না লাভ হলো? আপনাদের ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে যদি বাঁচতে চান আগামী দিনে, তাহলে আমি আপনাদের বলবো চোখ কান কারো দিকে তাকাবার দরকার নাই। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সারা পশ্চিম বাংলা জুড়ে আমরা একটা জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছি। সেখানে অবশ্যই লেফট ফ্রন্টকে রাখার চেষ্টা হচ্ছে, সেখানে কংগ্রেসকে রাখার চেষ্টা হচ্ছে, আরো যে সমস্ত ছোট বড় দল আছে এক করে 2026 সালে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। সব ভোটটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যাবে, হবে তো নাকি? যার যেখানে শক্তি সেই রকম ভাবে আমরা চেষ্টা করছি, আলোচনা চালাচ্ছি। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, কেউ 34 বছর শাসন করেছে থাকতে পারে, কেউ 25 বছর বাংলাকে শাসন করেছে সে থাকতে পারে, কেউ নতুন সদ্য দল উঠেছে সে দেখার দরকার নাই। যার যেখানে যোগ্যতা আছে, যার যেখানে গ্রহণযোগ্যতা আছে, তার ভিত্তিতে সিটকে আমরা আলোচনা করছি। অ্যাডজাস্টের মাধ্যমে তাদেরকে সেইখানে দাঁড়িয়ে একটাই আওয়াজ হবে, জোড়া ফুল আর পদ্ম ফুল, এই দুটো বাদে একটা সিম্বলে হাত দাও, বিজেপি তৃণমূলকে গঙ্গায় ফেলো। ওই সিম্বল দুটোতে বাদে যে শক্তিশালী হবে তাকে ভোট দাও। সারা ভারত পশ্চিম বাংলা জুড়ে তৈরি করতে হবে। না হলে আপনি যদি ভাবেন তৃণমূলকে দিয়ে আপনি বিজেপিকে রুখবেন, আপনার মানে দিবা স্বপ্ন দেখছেন হয়। আচ্ছা আমি একটা কথা বলেন, মায়েরা এখানে আছে তো, মায়েরা ভালো বলতে পারবে, বাপেরা মায়েরা। আচ্ছা মায়েরা বলুন, গর্ভের সন্তানকে যত খারাপই হোক না কেন, সন্তান তো সন্তানই বলেন। তেজ্য পুত্র করে দিল, সন্তানের প্রতি একটা আলাদা টান থাকে না মা বাবার? গর্ভের সন্তান তো। তৃণমূলটা কে? তৃণমূলটা বিজেপির কে? আমি বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। মমতা ব্যানার্জি কিছু বললে আমার নামে নোটিশ পাঠিয়ে দেয়। আমি বলে যাচ্ছি, আজকে 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম। আর তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে। আরে আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা, সোদপুরে বাড়ি, কলকাতা আরজিকর হসপিটালে যাকে খুন করে ধর্ষণ করালো, হ্যাঁ ওই মামলাটা কোথায় গেল? এসি ঘরে ঢুকে গেল তো, ফ্রিজে ঢুকে গেল না? ওই মামলাতে বলা হচ্ছে যে 54 থেকে 55 জন মানুষ ওই যেখানে আমাদের বোনটাকে খুন করলো ওই করিডোরে ওই দিনকে যাতায়াত করেছে। 54 থেকে 55 জন। কজন ধরা পড়েছে এখন পর্যন্ত? একজনই এখন আছে, আপনার মেন যে সেটা হচ্ছে সঞ্জয় রায় না কি নাম আছে। কিন্তু ওইখানে ওই সময়ে 54 থেকে 55 জন যাতায়াত করেছে ভাই। এবারে সিবিআই ওনার নাকি খুঁজে পাচ্ছে না। সিবিআই খুঁজে পাচ্ছে না, না সিবিআই দাদার সিবিআই দিদির নেতাদের গুলোকে বাঁচাচ্ছে, সেটা আমাদের ভাবতে হবে। পুরাতন সম্পর্ক বাঁচাচ্ছে। আচ্ছা ভাই, সিবিআই নাও খুঁজে পেতে পারে, আমার এখানে আমি এখানে যদি এসে সবাইকে চিনতে পারবো? তাহলে কাউকে যদি একটা চেনার দরকার হয়, ওই 54-55 জন গিয়েছে, সিসিটিভিতে সবার ছবি আসছে, ওই ছবিগুলোকে প্রিন্ট আউট করে সিবিআই যে ওয়েবসাইট আছে, সিবিআই যে সোশ্যাল মিডিয়ায় পেজ আছে, বা সিবিআই বিভিন্ন টিভি চ্যানেলে দিদি আপলোড করে দিতে পারে তো, যে এই মুখটা কে বলো তো, নাম কোথা ঠিকানা কোথা, আমাদের সিবিআই অফিসে জমা দাও যদি জানতে পারো। যদি আপনার এলাকার এই ভেবিয়ার কেউ যদি ওই 55 জনের মধ্যে ঢুকে থাকে, আপনার এলাকার মানুষ আপনি চিনতে পারবেন তো, তার নাম ঠিকানা সিবিআই অফিসে দিয়ে আসবেন, তাহলে ধরা পড়বে তো 55 জন কে ছিল। তা করছে না কেন? ওই 55 জন করতে গেলেই তো তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে, আর তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে বিজেপি। ওই জন্য দাদার সিবিআই অর্থাৎ অমিত শাহর সিবিআই ওই জন্য এই কাজ করছে না। এটা তো একেবারে পরিপূরক। আপনি কি মনে করেন তৃণমূলকে বিজেপি জব্দ করবে?
যা এভিডেন্স আছে এখন পর্যন্ত কালেক্ট করে যতটুকু যা আছে, পুরো এই মন্ত্রিসভার অর্ধেক জেলের মধ্যে থাকতো। শুধু একটা দুটো মন্ত্রী না, পুরো অর্ধেক মন্ত্রিসভা জেলের মধ্যে থাকতো। তাও থাকছে না কেন? বাঁচিয়ে রেখেছে। আর সেই বিজেপিকে দিয়ে আপনি, সেই তৃণমূলকে দিয়ে মনে করছেন আপনি বিজেপি কে করবেন? বিজেপিকে ওটা কি বলে, ওটাকে এ করবে, রুখবেন মনে হয়? 2011 সালের আগে আপনি বলেন বাপের বয়সী যারা আছেন বা যারা মানে একটু 2011 সালে রাজনৈতিক জ্ঞান ব্যাপকভাবে হয়ে গিয়েছিল, 2011 সালে বিজেপি বলে সেই অর্থে কিছু ছিল পশ্চিমবাংলায়? কবে থেকে হলো? কবে থেকে হয়েছে? 2011 সালের পর থেকে যেন বিজেপি বাড়ছে, এটাও আছে। আচ্ছা, এই জায়গাটা এটা একটা জমি তো, আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করবো, হবে? তবে কি করতে হবে? তাহলে চষতে হবে, লাঙল দিতে হবে, চষতে হবে। যদি এই মাটি যদি ধান চাষের উর্বর না হয়, মাটি চেঞ্জ করতে হবে, তাই তো? তাহলে কি করতে হবে? সার দিতে হবে, টার দিতে হবে, মাটিকে চাষযোগ্য করতে হবে। 1998 সালের আগে পশ্চিমবাংলায় অনেকবার বিজেপি চেষ্টা করেছিল কি করবে, এখানে ফল চষবে, ফলন ফল ফলাবে। যখনই চেষ্টা করেছিল পশ্চিমবাংলার সরকার, তখন অবশ্যই বলিষ্ঠ কণ্ঠে বারবার ওরা গাছ লাগিয়েছে আর স্প্রে বিষ মেরেছে, বারবার গাছ লাগিয়েছে, স্প্রে বিষ মেরে বিজেপিকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। তখন বিজেপি খুঁজলো কাকে? এই মমতা ব্যানার্জিদের মতোকে, যে এদেরকে দিয়ে পশ্চিমবাংলার নিজের জায়গাটাকে উর্বর করতে হবে। 1998 সালে তৈরি করলো এই 2025 সাল দেখার জন্য। 1998 সালে ওরা গাছ লাগিয়েছিল, ওদের রাস্তা তৈরি করার জন্য কংগ্রেস থেকে ভেঙে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের নাম দিয়ে নতুন একটা দল করলো বিজেপি রাস্তাকে ক্লিয়ার করার জন্য। ওরা 2011 সালে ক্ষমতার পরিবর্তন হলো, ক্ষমতা পরিবর্তনে রাজনাথ সিং যে এখন সেন্ট্রাল ডিফেন্স মিনিস্টার, পূর্ণ সহযোগিতা করেছে বিজেপির। সেই সিঙ্গুর থেকে নন্দীগ্রাম ছায়া সঙ্গী হয়ে ঘুরেছিল। তো সব রকম ভাবে সহযোগিতা করে 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 2011 সালে ক্ষমতায় নিয়ে আসলো। এবার তারপরে এরা বিজেপি তার শাখা পোশাখা ছড়ালো। তাহলে বিজেপিকে পশ্চিমবাংলার জায়গা কে করে দিল? তৃণমূল করেছে। আর সেই তৃণমূলকে দিয়ে মনে হয় আপনি আটকাবেন? তার প্রমাণ দেখান যে আটকাতে পারবো। 2016 সালে 3টে ছিল, 2021-এ 77টা। এখনো যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, দেখবেন এতদিন কোথায় ছিল? শহরে ছিল, কলকাতা শহরে ছিল বিজেপি। এখন কোথায় এসেছে? আপনার গ্রামে এসে গেছে। কালকে যদি একে না আটকাতে পারেন, আপনার বেডরুমে ঢুকে যাবে, মাথায় রাখুন। তাহলে কি করতে হবে? গণতান্ত্রিক প্রক্রিয়াতে একে আটকাতে হবে। একে আটকানো সহজ যুক্তি কি জানেন? আমি একটা উদাহরণ দিচ্ছি, কারণ আমাকে গরু ছাগল বলছি না। আচ্ছা বলুন, এখানে যদি ঘাস থাকে তাহলে গরু আসবে তো ভাই? আর যদি ঘাসই আমরা মেরে দিই, মানে স্প্রেতে ঘাস, তাহলে গরু আসবে কি? যদি ঘাস থাকে গরু আসবে, আর ঘাস না থাকলে গরু আসবে না। তাহলে ঘাসটা আমি রাখছি কেন? ঘাস আছে বলে তো তৃণমূল আছে, তৃণমূলকে ঘাস হিসাবে ধরেন। তাহলে বিজেপি আসছে। আমি বিজেপিকে ওটা বলছি না, উদাহরণের জন্য বলছি। যদি লাইন, যদি পাইপ লাইনের মাধ্যমে পাস হচ্ছে, পাইপ লাইনটা যদি কেটে দিই, অর্থাৎ এখানে আপনি তৃণমূলকে হারান, বিজেপি আপনি জিপ বেরিয়ে যাবে। বুঝতে পারছেন না কি বলছি? ও আর দাঁড়াতে পারবে না, কারণ সকালে তৃণমূল, রাত্রে বিজেপি। তো আপনি আমরা বিজেপি কোথায়? সকালে উঠে দেখছেন হঠাৎ বিজেপির পতাকা লাগিয়ে দিচ্ছে। কে লাগিয়েছে ভাই? কে? খোঁজ নিয়ে দেখুন না। তৃণমূলের লোকেরা রাত্রে লাগিয়ে দিচ্ছে আপনাকে চমকানোর জন্য। এটা হচ্ছে না? যে আপনার মুকুল রায়, এখনো সে বলতে পারবে না কোথায় আছে মুকুল রায়, কোন দলের তিনি বিধায়ক, এখন তিনি নিয়ে বলতে পারবেন না। সব্যসাচী এখন বড় পদ, মমতা ব্যানার্জিকে হিজাব রানী না কি বলেছিল, হিজাব কিনে খিল্লি করেছিল। সেই সব্যসাচী এখন কোথায়? তৃণমূলে আবার কোলে উঠে পড়েছে। ও কালকে যদি আপনাকে ভয় দেখানো দরকার পড়ে, সব্যসাচীকে বলে দেবে, বাবু তুই আবার বিজেপিতে চলে যা। তো ঠিক রাজীব ব্যানার্জি যখন মুসলমানদেরকে ভয় দেখানো দরকার আছে, মুসলমানদেরকে ভয় পাইয়ে দিতে হবে, সংযুক্ত মোর্চা, আইএসএফ, সিপিএম, কংগ্রেস যে শক্তিশালী দল তৈরি হয়েছিল সংযুক্ত মোর্চা, মানুষ সব সংযুক্ত মোর্চাকে ভয় দেখিয়ে ভোট দিয়ে দিতে পারে। তাহলে কি হবে? নামটা কি? রাজীব ব্যানার্জি বিজেপিতে চলে গেল। আরে বিজেপিতে গেল না, পাঠানো হলো? বলেন ভাই। আমি তো মনে করি পাঠানো হলো। আমার ধারণা ভুল হতে পারে, প্রমাণ করালি মেনে নেবো আমি। পাঠানো হলো, কারণ যখন যা দরকার লাগবে এদিক সেদিক করে এরা।
যখন যা দরকার যেটা লাগবে এদিক সেদিক করে শুধু আপনাকে ভয় দেখানোর জন্য। আর আপনি ভয় পেয়ে গেলেন, ওরে সবাই চলে যাচ্ছে, বিজেপি এসে যাবে। আরে কি হবে ভাই, সারা দেশ তো বিজেপি চালাচ্ছে। আর এটা তৃণমূল থেকে আপনার কি ঘন্টাটা লাভ হচ্ছে বলেন তো? কে আসবে কে যাবে দেখার আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে আমার কথা কজন বলছে, এটা মাথায় রাখবেন। পশ্চিমবাংলার বিধানসভাতে 63টার উপরে আদি দলিতদের সংরক্ষিত সিট থেকে পিছিয়ে বর্গের হিন্দুদের হয়ে কথা বলার জন্য সেই সিট থেকে 63টার উপরে বিধায়ক আছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না বলিষ্ঠ কণ্ঠে কেন ফেক এসসি সার্টিফিকেট দিয়ে চাকরিগুলো হচ্ছে। প্রকৃত যারা গরিব পিছিয়ে বর্গের হিন্দু তারা কেন চাকরি পাচ্ছে না, তাদের পরিবর্তে অনেক এসসি কোটায় মুসলমানরা চাকরি করছে, কথা বলার সাহস দেখাতে পারছে না। তাহলে 63 জনকে পাঠিয়ে কি লাভ পাচ্ছে ভাই? 18 জন আদিবাসী সমাজের এমএলএ আছে, বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলতে পারছে না যে অ্যাট্রোসিটিজ অ্যাক্টের মাধ্যমে আদিবাসীদের যে ডেভেলপ হওয়া দরকার বা এসটি কোটায় আদিবাসীদের যেগুলো পাওয়া দরকার সেগুলো কেন পাচ্ছে না? লাভ কি হবে? আপনি মুসলমান, 43-44টা বিধায়ক আছে, পশ্চিমবাংলার বিধানসভায় দাঁড়িয়ে কারো বলার ক্ষমতা হলো না যে রমজান মাসে 3 দিন ছুটি দাও। কারো বলার ক্ষমতা হলো না নওশাদ সিদ্দিকী ছাড়া যে রমজান মাসে ফলের দামটা কমাও। লাভ কি হবে? তাহলে আপনি বিজেপিকে আটকানোর জন্য ওদেরকে পাঠিয়ে লাভটা কি হবে? ওই চোর ডাকাত তৈরি হবে, মানে আমি অফিসিয়াল চোর ডাকাত বলছি, ওই চাকরি চোর হবে। আমার 26,000 যে চাকরি বাতিল হয়েছে এর মধ্যে তো অনেকে তো যোগ্য অনেকে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, তারাও আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছু কিছু চোরেদের জন্য, চাকরি চোরেদের জন্য। তা লাভটা কি হবে? লাভ করতে গেলে কি করতে হবে? হিন্দু মুসলমান আদিবাসী এসব দেখার দরকার নাই, জনগণের হয়ে কথা বলবে কে, ঐক্যের হয়ে কে কথা বলবে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, চাল ডাল সরষের তেল পেট্রোল ডিজেল প্রতিনিয়ত দাম বাড়ছে, দাম কমাতে হবে। এই জন্য কারা চিৎকার করছে সেই ধরনের কজনকে পাঠাতে পারছেন, সেটাই 2026-এ আপনারা শপথ নিন যে ওসব আমরা ভাই তোমরা হিন্দু মুসলমান রাখো, আমার দেখার দরকার নাই। আমাকে আমার হয়ে বলার মতো লোক পাঠাতে হবে যে আমার এখানে প্রাইমারি স্কুলে, আমার এখানে হাই স্কুলে টিচার নাই কেন, টিচার কবে আসবে, এই কথাটা বলার মতো লোক দরকার বিধানসভায়। এই বিধানসভায় বলার দরকার এই ব্লকের হসপিটালটাকে উন্নত মানে করতে হবে, এই ব্লকের মানুষই যাতে এই ব্লকে ট্রিটমেন্ট পায় তার ব্যবস্থা কিভাবে করবে, এই আওয়াজ তোলার লোক ওর মধ্যে